রিজার্ভ চুরি নিউজ, বিবির কর্মকর্তারা চুপ কেন? এবং সর্বশেষ জানাবো, বৈধ আয়ে কর 30%, অবৈধে 15%, দুর্নীতিকে প্রমোট করা এক বাজেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিজার্ভ চুরি নিউজ, বিবির কর্মকর্তারা চুপ কেন? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। এমন একটা চাঞ্চল্যকর নিউজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রকাশ করেছে। গণমাধ্যমটি বলছে, কমপক্ষে 3 জন কর্মকর্তা রিজার্ভ চুরির বিষয়টি তাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া ভারত ও বাংলাদেশ সরকার রিজার্ভ চুরির ঘটনাটি জানে। দুই দেশের গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে তদন্ত করছে। আর ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে। আর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না, সেটাও নিউজে উল্লেখ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে রিজার্ভ চুরির এই নিউজ প্রকাশের পরই বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। দেশের গণমাধ্যমগুলোও এ নিয়ে নিউজ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তুলকালাম চলছে। সবাই জানতে চাচ্ছেন আসলে কি ঘটেছে। তবে সম্প্রতি রিজার্ভ কমে তলানিতে আসার কারণে এখন অনেকেই মনে করছেন রিজার্ভ চুরির নিউজ সঠিক, নতুবা রিজার্ভ এত দ্রুত কমে যাচ্ছে কেন? এছাড়া সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে 2 মাস ধরে প্রবেশ করতে দিচ্ছে না। আর ভারতীয় গণমাধ্যমে দাবি অনুযায়ী রিজার্ভ চুরির ঘটনাও ঘটেছে 2 মাসের মতো হয়েছে। এটা থেকেও মানুষ ধারণা করছে যে রিজার্ভ চুরির নিউজ সঠিক। সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রাখছে যাতে রিজার্ভ চুরির ঘটনা মানুষ জানতে না পারে। তারপর ভারতীয় গণমাধ্যমে রিজার্ভ চুরির এই ঘটনা প্রকাশের পর থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও সাংবাদিকদের সাথে কথা বলছেন না। সাংবাদিকরা ফোন দিলেও কর্মকর্তারা ফোন ধরছেন না। এটা থেকে সাংবাদিকরাও মনে করছেন কিছু একটা ঘটেছে। তা না হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদের ফোন ধরছেন না কেন? হয়তো বাংলাদেশ ব্যাংক বিষয়টি গোপন রাখতে চাচ্ছে। জানা গেছে, রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদেরকে একটা মেসেজ দিয়েছে। সেখানে তারা দাবি করেছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতীয় গণমাধ্যমের নিউজ ভুয়া। জানা গেছে, ব্যাংক বিটের সাংবাদিকরাও এখন বাংলাদেশ ব্যাংকের এসব কথা বিশ্বাস করতে পারছে না। আর বিশিষ্টজনেরা মনে করছেন বাংলাদেশ ব্যাংকের আচরণের কারণে মানুষের মনে সন্দেহ সংশয় আরও বাড়ছে। ভারতীয় গণমাধ্যমের নিউজ যদি মিথ্যা হয়, তাহলে সরকারের পক্ষ থেকে প্রমাণ সহ বক্তব্য দেয়া দরকার। অন্যথায় সাধারণ মানুষ মনে করছে রিজার্ভ চুরির নিউজ সঠিক। এছাড়া রিজার্ভ এত দ্রুত কমলো কেন, সেটার ব্যাখ্যাও সরকারের পক্ষ থেকে দিতে হবে। বৈধ আয়ে কর 30%, অবৈধে 15%, দুর্নীতিকে প্রমোট করা এক বাজেট। রাজধানীর গুলশান বনানী সহ অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়ছে 20 থেকে 25,000 টাকা। ভবনের অবস্থান ও নান্দনিকতার উপর ভিত্তি করে এর চেয়েও বেশি দাম দিতে হয়। সেক্ষেত্রে 2000 বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 4 থেকে 6 কোটি টাকায়। অথচ নিবন্ধনে অভিজাত এসব ফ্ল্যাটের মূল্য দেখানো হচ্ছে কোটি টাকারও কম। আবার দেশের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তারই এসব এলাকায় ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকার কথা নয়। যদিও বাস্তবতা ভিন্ন। অভিজাত এলাকাগুলোয় প্লট বা ফ্ল্যাটের প্রধান ক্রেতাই এখন সরাসরি কর্মকর্তারা। গুলশানে একদিনে 4টি ফ্ল্যাট কিনেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার। দুর্নীতি দমন কমিশনের তথ্য বলছে, বেনজিরের কেনা 9,192 বর্গফুট আয়তনের ফ্ল্যাট 4টির দাম দেখানো হয়েছে মাত্র 2 কোটি 19 লাখ টাকা। অথচ অভিজাত এই ফ্ল্যাটের বাজার মূল্য 25 কোটি টাকারও বেশি। আর সেই পুরো টাকাই নগদে পরিশোধ করা হয়েছিল। বেনজিরের মতো পুলিশের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই অপ্রদর্শিত অর্থে অভিজাত এলাকায় প্লট ফ্ল্যাট কিনেছেন। সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সহ ধনিক শ্রেণীর পরিস্থিতিও একই। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ছাড়াও দেশের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর আয়কর রিটার্নে সম্পদের প্রকৃত মূল্যের পাশাপাশি আয়ের তথ্য গোপন করা হচ্ছে।
অপ্রদর্শিত বা অবৈধভাবে উপার্জিত কালো টাকা সাদা করার সুযোগ রেখে আজ 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী অর্থ বছর কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে হবে মাত্র 15%। যদিও প্রদর্শিত বা বৈধ আয়ের ওপর কর পরিশোধ করতে হবে তার দ্বিগুণ। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর সীমা 25 থেকে বাড়িয়ে 30% উন্নীতের প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ বৈধ আয়ের ওপর করাঘাত আরও বাড়ল। দেশে 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। টানা 24 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতির হার 9%-এর বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। এই অবস্থায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রত্যাশা ছিল, যদিও বাজেটে এ ধরনের কোনো ঘোষণা থাকছে না। বিদ্যমান 3.5 লাখ টাকায় বহাল রাখা হচ্ছে করমুক্ত আয়ের সীমা। চলতি 2023-24 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর আয়কর পরিশোধের ধাপ ছিল 6টি। আগামী অর্থ বছরে 7টি ধাপের প্রস্তাব করা হচ্ছে। অন্যদিকে কালো টাকা সাদা করার বিধান আবারও সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই বিষয়ে রাখা বিধানে উল্লেখ রয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট করহার ও নগদ সহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। সরকার এই সুযোগ দিলে বৈধ করদাতারা নিরুৎসাহিত হবেন বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, করদাতারা এতে ক্ষুব্ধ হবেন, কারণ তারা 30% দেবেন আর অপ্রদর্শিত আয়কারীরা দেবেন 15%। এটা অন্যায্যতা। এতে করদাতারা নিরুৎসাহিত হবেন, কেননা কর দিলে তাদেরকে অডিটের আওতায় আনা হয়, হাজারো প্রশ্ন করা হয়, অথচ অপ্রদর্শিতদের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। এটি হতে পারে না। সমাজে কালো টাকার দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অনানুষ্ঠানিক অর্থনীতির আকারও দ্রুত বড় হচ্ছে। এ কারণে দেশের ব্যাংকগুলো থেকে নগদ টাকা তোলার চাপ বেড়েই চলছে। চাপ সামলাতে প্রতিনিয়ত ইস্যুকৃত নোটের পরিমাণ বাড়িয়ে চলছে বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের স্থিতি ছিল 3,05,198 কোটি টাকা। এর মধ্যে 2,70,000 কোটি টাকারও বেশি ব্যাংকের বাইরে চলে গেছে। যদিও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে অর্থ বছরের শুরুতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত মুদ্রানীতির প্রধান লক্ষ্যই ছিল বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ। কিন্তু ঘুষ, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে উপার্জিত কালো টাকার আধিক্যের কারণে নগদ টাকার চাহিদা দিন দিন আরও তীব্র হচ্ছে। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর মনে করেন, কোনো দেশে দুর্নীতি বাড়লে সেখানে নগদ অর্থের প্রয়োজনীয়তাও বাড়ে। বাংলাদেশের সব ক্ষেত্রেই ঘুষ, দুর্নীতি সহ কালো টাকার দৌরাত্ম্য বাড়ছে। এই কারণে এখানে নগদ অর্থের চাহিদা কমছে না। সরকারি কর্মচারী, রাজনীতিক, ব্যবসায়ী সহ প্রভাবশালীরা নগদ অর্থ ঘরে স্তূপ করে রাখছেন। তারা নগদ টাকা দিয়ে কোটি কোটি টাকার লেনদেন করছেন। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব ঘুষ, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভের ক্রমাগত ক্ষয়, বিনিময় হারের অস্থিরতা সহ অর্থনীতির প্রতিকূল পরিস্থিতির মধ্যে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন হচ্ছে। জাতীয় সংসদে আজ বেলা 3টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.20%। এতে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর মাধ্যমে আয় করা হবে 4,80,000 কোটি টাকার রাজস্ব। এজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের ভিত্তিতে ভ্যাট ও কর ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে অর্থ বিভাগ ও এনবিআর সূত্রে জানা গেছে। পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর আহরণে জোর দেয়া হচ্ছে বেশি। বেশ কিছু খাত থেকে কর অব্যাহতি তুলে নেয়ার পাশাপাশি সংকুচিত হতে যাচ্ছে কর ছাড়ের আওতা। আগামী অর্থ বছরে কর অব্যাহতির আওতা কমানোর মাধ্যমে 15,000 কোটি টাকা রাজস্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে। পুঁজিবাজারের বিনিয়োগ করে পাওয়া 40 লাখ টাকার অতিরিক্ত মুনাফায়
ক্যাপিটাল গেইন কর আরোপের সিদ্ধান্ত আসতে পারে, যার সম্ভাব্য হার 15%। কর জালের বিস্তার বাড়ানোর পাশাপাশি নতুন অর্থ বছরে সম্প্রসারিত হতে যাচ্ছে ভ্যাটের আওতাও। আসন্ন বাজেটে তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ, রেমিটেন্স, পোল্ট্রি ও ফিশারি খাতে কর ছাড়ের পরিমাণ কমিয়ে আনা হতে পারে। প্রক্রিয়াজাত কয়েকটি খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 15% করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক 5% বাড়ানোর ঘোষণা আসারও সম্ভাবনা রয়েছে। বাজেটে এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 61,000 কোটি টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।